প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন সৈয়দ আবুল মকসুদ রচিত বই ভাসানী কাহিনী। বইটিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনের বিভিন্ন ধরনের ঘটনা প্রবাহ ছোট ছোট স্মৃতিকথা সংকলন হিসেবে বর্ণিত হয়েছে। আজ আপনারা শুনতে যাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলের ৭ম পর্ব। আর এ পর্বে যে ৮টি স্মৃতিকথা আমরা পাঠ করব সেগুলো হলো: মোনায়েম খাঁর কবর হবে না, ওঠরে চাষি জগৎবাসী, তুই নাম করা পল্লী গানের শিল্পী হবি, ম্যাথরের মতো সঙ্গে থাকুক, তোমার বাড়ি আমার বাড়ি ফুলবাড়ি ফুলবাড়ি, চাটুকারিতা ভালো না, আত্মরম্ভিতার জবাব এবং মাওলানার উর্দু বক্তৃতা। শুরু করছি ভাসানী কাহিনী বইয়ের ৭ম পর্ব। মোনায়েম খাঁর কবর হবে না। মুসলিম লীগ নেতা আব্দুল মোনায়েম খাঁ মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানকে সহ্যই করতে পারতেন না। ময়মনসিংহ কিশোরগঞ্জে ৫০-এর দশকে মাওলানা ভাসানী নির্বিঘ্নে জনসভা করতে পারতেন না। মুসলিম লীগের গুন্ডারা মোনায়েমের নেতৃত্বে হাঙ্গামা করত। আর কিছু না করলেও যেখানে মাওলানার জনসভা তার কাছেই মাইক দিয়ে চিৎকার করে আজেবাজে কথা বলানো হতো। তাতে মাওলানার বক্তৃতা শ্রোতারা ভালোমতো শুনতে পেত না। ৫৪ নির্বাচনের সময় ময়মনসিংহে এক জনসভায় মাওলানার জনসভা ওভাবেই মাইক দিয়ে পণ্ড করা হয়। ভাসানী রফিক উদ্দিন ভূঁইয়াকে জিজ্ঞাসা করেছিলেন, এই অকাজটা করছে কে? তাকে জানানো হয় মোনায়েম খাঁ এটা করাচ্ছেন। তখন মাওলানা রহস্যের হাসি হেসে বললেন, আগামী ১০ বছরের মধ্যে পাকিস্তানের রাজনীতিতে সে অনেক উপরে উঠবে। পাকিস্তানে তার ভবিষ্যৎ উজ্জ্বল। অতি তাড়াতাড়ি লীগেরও অনেককে সে ছাড়িয়ে যাবে। ১০ বছরের আগেই সামরিক একনায়ক আইয়ুব খান স্বল্প পরিচিত মোনায়েম খাঁকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ করেন। পাকিস্তানে গণতন্ত্র নস্যাতে মোনায়েম ছিলেন সামরিক শাসকের প্রধান সহযোগীদের একজন। গভর্নর হওয়ার পরও মোনায়েমের ভাসানী বিদ্বেষ দূর হয়নি। আইয়ুব নিজে ছিলেন মাওলানার প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই একটি ব্যাপারে মোনায়েম তার প্রভুকে অনুসরণ করেননি। ৬০-এর দশকেও সভা সমাবেশে মাওলানা ভাসানীর প্রতি বিষোদ্গার করে বক্তব্য দিতেন মোনায়েম। তার সম্পর্কে অসম্মানের কথা বলতেন। মোনায়েমের সেরকম একটা কটূক্তিতে মাওলানা ক্ষুব্ধ হন। তিনি ভক্তদের বলেন, মোনায়েম বাংলার মানুষের সঙ্গে বিট্রে করেছে। আইয়ুব খানের গোলামি করতে গিয়ে বাংলার মানুষকে পশ্চিম পাকিস্তানের গোলাম বানাতে চাই। বাংলার মাটিতে তার কবর হবে না। হয়তো মাওলানা ক্ষোভ থেকে কথাটা বলেছিলেন, কিন্তু কথাটি সত্য প্রমাণিত হয়। ৭১-এ মুক্তিযোদ্ধারা তাকে হত্যা করে, পরে কবর থেকে লাশ তুলে ফেলা হয়। ওঠরে চাষি জগৎবাসী। জননন্দিত কণ্ঠশিল্পী আব্বাস উদ্দিন আহমদ ছিলেন পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের সং পাবলিসিটি অর্গানাইজার। কাগমারি সাংস্কৃতিক সম্মেলনের আয়োজন চূড়ান্ত হওয়ার পর সরকার থেকে তাকে এক চিঠি দিয়ে জানায়, ইউ আর রিকোয়ার্ড টু গো টু কাগমারি। আপনাকে কাগমারি যেতে নির্দেশ দেওয়া হচ্ছে। সারা দেশের মানুষ তাকে সঙ্গীত শিল্পী হিসেবেই জানে, সরকারি কর্মকর্তা হিসেবে নয়। সরকার তাকে বিবেচনা করল একজন অফিসার হিসেবে। সম্মেলনের পক্ষ থেকেও তাকে আলাদা আমন্ত্রণ জানানো হয়নি। তাতে তিনি ব্যথিত হন। শিল্পী হিসেবে নয়, সরকারের সঙ্গীত সংগঠক হিসেবেই তিনি টাঙ্গাইল যান। সঙ্গে তার ছোট ছেলে মুস্তফা জামানকে নিয়ে যান। তিনিও তখন গান গেয়ে বেশ নাম করেছেন, তবে নামের শেষে আব্বাসি কথাটা যোগ করেননি। মুস্তফা জামান আব্বাসি হন তিনি আরও কিছু পরে। টাঙ্গাইলে গিয়ে সঙ্গীত শিল্পী পিতা পুত্র এক বাড়িতে ওঠেন। অভিমান করে আব্বাস উদ্দিন সম্মেলন কেন্দ্রে গেলেন না, টাঙ্গাইলেই থেকে গেলেন। মুস্তফা জামান আব্বাসি তার দিন মোহাম্মদ খান নামক এক বন্ধুকে নিয়ে রিকশায় সন্তোষ যান। তারা যখন মাওলানা ভাসানীর সন্তোষের বাড়িতে যান তখন বেলা ৩টের বেশি বাজে। মাওলানা তাদের তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেয়ে নিতে বলেন।
নিজে বসে থেকে তাদের খাওয়া তদারকি করেন। খাবলা দিয়ে গামলা থেকে গরুর মাংসের তরকারি তুলে দেন তাদের পাতে, বড় বড় আলুও তুলে দেন ঝোল সমেত। সন্ধ্যায় সভা মঞ্চে মোস্তফা জামান আব্বাসী সঙ্গীত পরিবেশন করেন। তিনি গাইলেন নজরুলের গান, ওঠরে চাষি জগৎবাসী ধরো কোষে লাঙল। মাওলানা মুগ্ধ হয়ে শুনলেন, খুব খুশি। বললেন, তুমি আব্বাসের ছেলে, এত সুন্দর গাও। মাওলানা তাকে দোয়া করলেন। রাতের খাওয়া তাদের পরিবেশন করলেন বেগম আলেমা ভাসানী। তুই নামকরা পল্লী গানের শিল্পী হবি। 1957 সালের কাগমারি সাংস্কৃতিক সম্মেলনে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সবচেয়ে খ্যাতিমান কবি, সাহিত্যিক, শিল্পীরা যোগ দিয়েছিলেন। দেশের খুব খ্যাতিমান পল্লী কবি ও লোকশিল্পীরাও আমন্ত্রিত হয়ে অথবা বিনা আমন্ত্রণের অবাহত হয়েও যোগ দিয়েছিলেন। পূর্ব বাংলার প্রায় সব অঞ্চল ও জেলা থেকেই গণসঙ্গীত শিল্পীরা সম্মেলনে গিয়েছিলেন। প্রতিদিন সন্ধ্যা থেকে সারা রাত তারা সঙ্গীত প্রভৃতি পরিবেশন করতেন। সুনামগঞ্জের কালানীপাড়ের লোকসঙ্গীত শিল্পী আব্দুল করিম শাহ কাগমারি সম্মেলনে যোগ দিয়েছিলেন। তখন তিনি তার এলাকায় পরিচিত ছিলেন, কিন্তু সারা দেশে খ্যাতিমান নন। পরবর্তী জীবনে তিনি সব সময় বলতেন তার জীবনের অবিস্মরণীয় ঘটনা কাগমারি সম্মেলনে গান গাওয়া। তার আগেও অত মানুষ তিনি আর কখনো দেখেননি, অত শ্রোতার মধ্যেও তিনি আর কোনোদিন গান গাননি। আব্দুল করিম এক সাক্ষাৎকারে বলেন, তিনি সম্মেলনে গিয়েছিলেন কোনো দাওয়াত ছাড়াই। স্বাধীনতার আগে, 47-এর আগে, 40 বা 30-এর দশকের শেষে সিলেট সুনামগঞ্জের জনসভায় মাওলানা ভাসানীকে তিনি বৃহত্তর সিলেট অঞ্চলে দেখেছেন। গরিব মানুষের পক্ষে সংগ্রাম করায় তার প্রতি তিনি ছিলেন শ্রদ্ধাশীল। প্রথম থেকেই তিনি ছিলেন মাওলানার একজন ভক্ত। মাওলানা আয়োজন করেছেন শুনেই তিনি আরও কয়েকজন লোকশিল্পীর সঙ্গে কাগমারি যান। সম্মেলনে কবিয়াল রমেশ শীলের সঙ্গে আব্দুল করিম সেখানে তার নিজের লেখা গণসঙ্গীত পরিবেশন করেন। আব্দুল করিমের গান মাওলানা ভাসানীর ভালো লাগে। গান শেষ হলে তিনি মাওলানাকে পায়ে হাত দিয়ে সালাম করেন। ভাসানী তার মাথায় হাত রেখে বলেন, একাগ্রতা ধরে রাখতে পারলে তুই একদিন অনেক বড় নাম করা পল্লী গানের শিল্পী হবি। আমি তোরে দোয়া করলাম, দেখবি আমার কথা সফল হবে, তুই খুব নাম করবি। আব্দুল করিম বিশ্বাস করতেন মাওলানা ভাসানী ছিলেন একজন পীর, আধ্যাত্মিক শক্তির অধিকারী। তিনি যা বলতেন তাই হতো। তিনি আগে বলতেন সিলেট পাকিস্তান হবে। কাগমারি সম্মেলনে তিনি বলেন, পাকিস্তানি শাসকরা যেভাবে অন্যায়, অবিচার ও শোষণ করছে, তাতে বাংলার মানুষ পাকিস্তানের সঙ্গে থাকতে পারবে না। তারা তাদের সালাম আলাইকুম জানাবে, বাংলাদেশ স্বাধীন হবে। মাওলানার কথা সেদিন আব্দুল করিম বিশ্বাস করেছিলেন। আমৃত্যু তার মাওলানা ভাসানীর সেদিনের দোয়ার কথা মনে হতো। মাওলানার একাগ্রতা শব্দটি তিনি মনে রেখেছিলেন। একাগ্রতার সঙ্গে সাধনা করে চরম অভাব অনটনের মধ্যেও আব্দুল করিম দেশে তার সময়ের শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী হয়ে ওঠেন। 2009 সালে তার মৃত্যু হয়। মৃত্যুর আগেও তিনি মাওলানা ভাসানীকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন। মেথরের মতো সঙ্গে থাকুক। আইয়ুব খানের অপশাসনের বিরুদ্ধে পাকিস্তানের প্রায় সব ডান, বাম, মধ্যপন্থী দল যুগপৎ আন্দোলন শুরু করে। বিরোধী দলগুলোর বৈঠক বসে লাহোরে। সে বৈঠক বর্জন করেন মাওলানা ভাসানী। যদিও তার অবস্থানই ছিল আইয়ুবের বিরুদ্ধে সবচেয়ে বেশি বলিষ্ঠ ও অনড়। লাহোর বৈঠকে মিয়া মুমতাজ দৌলতানা মস্কোপন্থী ন্যাপ নেতা অধ্যাপক মোজাফফর আহমদকে লেনিনের ভাষায় প্রশ্ন করেন, আমরা একসঙ্গে আন্দোলন করব মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে, ম্যাক্সিমাম মোবিলাইজেশন করে। তবে আমাদের অর্থাৎ মাওলানা মওদুদী, মণি সিংহ, শেখ মুজিব এবং মোজাফফর আহমেদের মধ্যে মিল কোথায়?
দৌলতানা বলতে চেয়েছিলেন তিনি নিজে একজন ডানপন্থী মুসলিম জাতীয়তাবাদী, শেখ মুজিব একজন উগ্র বাঙালি জাতীয়তাবাদী, মণি সিংহ একজন মার্ক্সবাদী কমিউনিস্ট, মাওলানা মওদুদী একজন ইসলামী মৌলবাদী, মুজাফফর আহমেদ একজন মধ্যপন্থী সমাজতন্ত্রী এবং মাওলানা ভাসানী একজন অমার্ক্সবাদী সমাজবাদী। এরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলেও তার ফল বা পরিণাম কি হতে পারে? শেষ পর্যন্ত তো তাদের পক্ষে ঐক্যবদ্ধ থাকা সম্ভব নয়। দৌলতানার প্রশ্নের জবাবে হাস্যরসিক অধ্যাপক মুজাফফর বলেছিলেন, আমাদের মধ্যে মিল শুধু এই যে আমাদের নামের আদ্যাক্ষর এম, অর্থাৎ ম দিয়ে আমাদের নামের শুরু, যেমন মওদুদী, মুজিব, মুজাফফর, মণি, মমতাজ। প্রত্যুত্তরে দৌলতানা বলেন, এ তো একজন অধ্যাপকের মতোই কথা বললেন। যাই হোক, বৈঠকের বাইরে মাওলানা ভাসানী ছিলেন বলে মুজাফফর আহমেদ দৌলতানার কথাটি মাওলানাকে জানিয়ে বলেন, হুজুর, আপনি আইয়ুবের বিরুদ্ধে আন্দোলন করছেন। এই আন্দোলনে আপনার রাজনৈতিক শত্রু মওদুদীও আছেন। লোকে যখন বলবে আপনি মওদুদীর সঙ্গে একত্রে আন্দোলন করেন, কি ভাববে? আপনি তখন কি জবাব দেবেন? মাওলানা মৃদু হেসে বললেন, মুজাফফর, তুমি দেখি প্রফেসরই রয়ে গেলে, পলিটিশিয়ান হইলে না। আমি তখন মানুষেরে বলবো, আমি এক কাল সাপকে মারার জন্য মাঠে নামছি। আমারে সাহায্য করার জন্য যদি একজন মেথর লাঠি লইয়া আগাইয়া আসে, তারে তো আমি বাদ দিবার বা না করবার পারি না। আইয়ুব খানেরে তার গদি হইতে নামানোর জন্য ওই মেথরের মতো মওদুদী যদি সঙ্গে থাকে তো থাকুক। বড় শত্রুরে পরাজিত করাই আশু কর্তব্য। তার পরের ব্যাপার অবস্থা বুঝে দেখা যাইবে। তবে মওদুদের চেয়ে একজন মেথর দেশের অনেক বেশি খেদমত করে। এখন যখন সারা দেশের লোক কইতেছে এক দফা এক দাবি, আইয়ুব তুই কবে যাবি, এই সময় আদর্শ ও নীতি নিয়া বিরোধী দলে অনৈক্য দেখা দিলে আইয়ুবেরই লাভ। এখন যত লোক ও দল উপদল আন্দোলনে যোগ দেয় ততই ভালো। সেদিন তাই হয়েছিল। আইয়ুবকে চলে যেতে হয়। তোমার বাড়ি আমার বাড়ি, ফুলবাড়ি ফুলবাড়ি। তখন পূর্ব পাকিস্তানে নকশালপন্থী আন্দোলন তুঙ্গে। ভাসানীপন্থীদের অনেকেই চারু মজুমদারের লাইন সঠিক বলে গ্রহণ করেছেন। কেউ কেউ দল থেকে বেরিয়েও যাচ্ছিলেন। তার সমাবেশগুলোতে স্লোগান দেওয়া হচ্ছে, তোমার বাড়ি আমার বাড়ি, নকশাল বাড়ি নকশাল বাড়ি। দিনাজপুর জেলার ফুলবাড়ি থানায় এক কৃষক সম্মেলন হচ্ছে 69-এর শেষের দিকে। সেখানে নকশালপন্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি। সম্মেলনে মাঝে মাঝে স্লোগান দেওয়া হচ্ছে, তোমার বাড়ি আমার বাড়ি, নকশাল বাড়ি নকশাল বাড়ি। ওই সম্মেলনে তরুণ কমিউনিস্ট নেতা টিপু বিশ্বাসও উপস্থিত ছিলেন। তিনি মাওলানার আশেপাশেই ছিলেন। নকশাল বাড়ির নামে স্লোগান দেওয়া শুনে মাওলানা বলেন, তোমাদের এই স্লোগান দেওয়ার দরকার কি? নকশাল বাড়ির সম্পর্কে আমাদের কি সম্পর্ক? তারপর তিনি নিজে স্লোগান শিখিয়ে দেন, বলো, তোমার বাড়ি আমার বাড়ি, ফুলবাড়ি ফুলবাড়ি। তৎক্ষণাৎ জনতার ভিতর থেকে স্লোগান উঠল, তোমার বাড়ি আমার বাড়ি, ফুলবাড়ি ফুলবাড়ি। উল্লেখযোগ্য যে চারু মজুমদারের উগ্র বামধারার প্রতি ভাসানীর সমর্থন ছিল না। তিনি মনে করতেন তাতে এই অঞ্চলের সমাজতান্ত্রিক আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে। তবে নকশালীদের উপায় যাই হোক, তাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে তিনি শ্রদ্ধা করতেন। এজন্য নকশালপন্থীদের সঙ্গেও তার সুসম্পর্ক ছিল। চাটুকারিতা ভালো না। মাওলানা ভাসানী চাটুকারিতা ও স্তাবকতাকে শুধু অপছন্দ নয়, ওতে অস্বস্তি বোধ করতেন। একবার অধ্যাপক মুজাফফর আহমেদ, পীর হাবিবুর রহমান প্রমুখ দলীয় শীর্ষ নেতাদের নিয়ে বসেছিলেন। কয়েকজন ছোট নেতা সেখানে উপস্থিত হয়ে এ কথা সে কথার পর চাটুকারের মতো মাওলানার খুব প্রশংসা করছিলেন। মাওলানা বুঝলেন ওই নেতার মতলব। বললেন, আমাকে প্রশংসা করার জন্য তোমাকে ধন্যবাদ। প্রশংসাকারী বিব্রত হয়ে চুপ করে থাকলে তিনি বলেন, শোনো মিয়া, আল্লাহ বলেছেন, হে মানুষ, তোমরা আমাকে প্রশংসা করো বা না করো,
আমি আসি, আমারও অবস্থা তাই। তোমরা প্রশংসা করলেও আমি ভাসানী আসি, প্রশংসা না করলেও আসি, নিন্দা করলেও আসি। চাটুকারিতা জিনিসটা ভালো না। মাওলানা ভাসানী যা ভালো বুঝতেন তাই করতেন। তার কাজের প্রতিক্রিয়া কোথায় কিভাবে হলো সে পরোয়া তিনি করতেন না। প্রশংসা সবাই ভালোবাসে, মাওলানা তার সামনাসামনি প্রশংসা অপছন্দ করতেন। তবে সঙ্গত কারণে কোনো সহকর্মী মাওলানার নীতির ও কাজের সমালোচনা করলে তিনি তা সহজভাবে নিতেন। যারা সমালোচনা করতেন তাদের সে সমালোচনার জবাব দিতেন, খণ্ডন অথবা সমর্থন করতেন, কিন্তু তাদের উপর তিনি বিরূপ হতেন না, বিরক্ত হতেন কারো কপট আচরণে। আত্মরম্ভিতার জবাব। দৈনিক সংবাদের মালিক ন্যাশনাল আওয়ামী পার্টির নেতা আহমদুল কবির বিত্তবান হওয়ায় এক ধরনের আত্মরম্ভিতা ছিল তার আচরণে। মাওলানা ভাসানী স্বভাবগতভাবে সঙ্গত কারণেও রাগারাগি করে কথা বললে তিনি রুষ্ট হতেন। 60-এর দশকের শেষের দিকে ন্যাপ নেতা 71-এর শহীদ সাইদুল হাসানের মগবাজারের বাড়িতে কৃষক সমিতির নেতাদের এক বৈঠক ডাকেন মাওলানা ভাসানী। হাজী দানেশ, আব্দুল মতিন, আলাউদ্দিন আহমেদ, হাতেম আলী খান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। সভা শুরু হওয়ার আগে আহমদুল কবির, আব্দুল মতিন প্রমুখকে বলেন, তিনি আজ মাওলানাকে এক হাত নেবেন। লোকজনের সামনে তিনি আমাকে অপমান করেন, আজ আমি তাকে ধরব। মাওলানা পাশের ঘরে শুয়ে চোখ বন্ধ করে বিশ্রাম করছিলেন। অতি সতর্ক ভাসানীর কানে কথাটা যায়। কিছুক্ষণ পর বৈঠক শুরু হলো। মাওলানা আসন গ্রহণ করেই এদিক ওদিক তাকিয়ে কৌটো থেকে পান বের করে আহমদুল কবিরকে লক্ষ্য করে বললেন, বাবা আহমদুল কবির, দেখো তো কোনোখান থেকে একটু চুন আনতে পারো কিনা। চুন আনার হুকুমে তিনি মনে মনে আরো খেপে যান। গটগট করে অন্য ঘরে গিয়ে এক কাজের লোককে দিয়ে খানিকটা চুন পাঠিয়ে দিয়ে সভায় যোগ না দিয়ে নীরবে চলে আসেন। আর এলেন না ওদিন। খানিকক্ষণ পর মাওলানা মৃদু হাসির সঙ্গে বলেন, আহমদুল কবিরকে দেখতেছি না যে, কোথায় গেল? চইলা গেল নাকি? বোধহয় জরুরি কোনো কাজ আছে। কাকে কিভাবে মোকাবেলা করবেন তা মাওলানার খুব ভালোই জানা ছিল। মাওলানার উর্দু বক্তৃতা। মাওলানা ভাসানী সম্পর্কে আবু জাফর শামসুদ্দিন বর্ণিত একটি ঘটনা এরকম। তার ভাষায়, মাওলানা ভাসানী সম্বন্ধে আমাদের অনেকের মধ্যে ধারণা ছিল তিনি পীর এবং পীর হিসেবেই তাকে মাওলানা বলা হয়। আসলে মাওলানা পদবীর যোগ্যতা অর্থাৎ আরবি, ফার্সি, উর্দু প্রভৃতির উপর তার তেমন দক্ষতা ছিল না। দেশে তিনি কখনো উর্দুতে বক্তৃতা দেননি। আরবি ফার্সিতে কারো সঙ্গে কথাবার্তা বলতেও কখনো শুনিনি। এটাও শুনেছিলাম যে তিনি কিছুদিন দেওবন্দ ছিলেন, কিন্তু সেখানকার সনদ তার ছিল না। কাগমারি সম্মেলনে প্রথমবারের মতো আমার ভুল ভাঙল। মিশরের প্রতিনিধি হিসেবে আগত ডক্টর হাসান হাবাসির পরিচয় যখন দিলাম, তখন মাওলানা সাহেব খুশি হয়ে তার সঙ্গে আরবিতে কথাবার্তা শুরু করলেন। মাওলানা ভাসানীর মধ্যে আড়ষ্টতা ছিল না। উভয়ের কথাবার্তা স্বাভাবিক দ্রুত গতিতে চলছিল। দ্বিতীয়বার ভুল ভাঙল 1957 সালের শেষ দিকে। মাওলানা ভাসানী এবং ন্যাপ কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সদস্যরা তখন লাহোর, পেশোয়ার বানু কোহাট সফর করছেন। লাহোরের লরেন্স বাগানে 24/10/57 তারিখে মাওলানা ভাসানীকে নাগরিক সংবর্ধনা জানাচ্ছে লাহোরবাসী শিক্ষিত সমাজ। মূল উদ্যোক্তা মিয়া ইফতেকার উদ্দিন। লাহোর শহরের এলিট শ্রেণীর প্রায় 1000 লোক উপস্থিত। প্রবেশ মূল্য 3 টাকা দিয়ে ওরা এসেছিলেন। মুদ্রিত সংবর্ধনা জানিয়ে মানপত্র পাঠ করেন মাহমুদ আলী কাসুরি। মাওলানা ভাসানীর জবাব দেওয়ার সময় এলো। সফররত দলের মধ্যে ছিলেন ময়মনসিংহের মাওলানা আলতাফ হোসেন। তিনি ছিলেন দেওবন্দ পাশ আলেম। মাওলানা আলতাফ হোসেন আমাদের কাছে বলেছিলেন, আল্লাহ জানেন মান ইজ্জত থাকবে কিনা। মাওলানা ভাসানী
খালেস উর্দুতে বক্তৃতা করতে পারবেন কিনা সে বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন। মাওলানা ভাসানী দেশে বাংলা ভাষায় যেমন জোরে সোরে বক্তৃতা দিতেন, তেমনি জোরে সোরে প্রায় 40 মিনিট কাল উর্দু ভাষায় বক্তৃতা করলেন। অল্প বিস্তর উর্দু গান নিয়ে সে বক্তৃতা বড় একটা বুঝতে পারেনি। মেজর ইসহাক পাঞ্জাবের লোক, ভালো উর্দু জানতেন। তাকে জিজ্ঞেস করলাম, ভাই বলুন তো, মাওলানা ভাসানীর উর্দু বক্তৃতা কেমন হলো? মোজাক্কের মুয়ান্নেস ঠিক হয়েছে কিনা? মেজর ইসহাক জবাবে বললেন, ব্যাকরণের বিচারে নির্ভুল উর্দু বলেছেন তিনি, কিন্তু তার বক্তৃতা আরবি ফার্সি শব্দপূর্ণ কেতাবি উর্দু। এ বক্তৃতা আমাদের শ্রোতারা সবাই সবটা বুঝতে পেরেছেন কিনা সন্দেহ। মাওলানা আলতাফ হোসেন সন্দেহমুক্ত হলেন। আমাদের মান ইজ্জত রক্ষা পেল। মাওলানা উর্দু বেশ ভালোই জানতেন, কিন্তু বাংলাদেশে বসবাসরত ভারত থেকে মুহাজির হিসেবে আসা উর্দুভাষীদের সঙ্গে কখনো উর্দুতে কথা বলতেন না। তাদের প্রতি তার সহানুভূতি ছিল। সম্ভবত তিনি চাইতেন তারাও বাংলা শিখুক যখন তারা এদেশেই থাকবে। মাওলানা আরবি ও উর্দুতে যেমন স্বাভাবিক কথাবার্তা চালিয়ে যেতে পারতেন, তেমনি হিন্দিও ভালোই বলতে পারতেন। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউটের একজন ডাক্তার আমাকে জানান, তিনি যখন 1971 সালের শেষ দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তখন ডাক্তারদের সঙ্গে হিন্দিতেই কথা বলতেন। তার শারীরিক সমস্যার ব্যাখ্যা করতেন হিন্দিতে। তার কথাবার্তা শুনে মনে হতো তিনি একজন ভারতীয় এবং হিন্দি বলয়ের বাসিন্দা। এই ছিল আজকের পর্ব। বইটি নিয়ে কমেন্টে আপনাদের অনুভূতি জানতে আগ্রহী, আর ডেসক্রিপশন বক্সে অন্য পর্বগুলোর লিঙ্ক পেয়ে যাবেন। চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।